আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে প্রশ্ন করা হয়েছে যে ইসলামী ছাত্র শিবিরকে রাজাকার বলা হয় কেন। একজন প্রশ্ন করছেন, ছাত্র শিবিরকে মানুষ রাজাকার কেন বলে? আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। আর বর্তমানে যারা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে তাদের সবার জন্ম প্রায় 2000 সালের পরে, হয়তো দু একজন আছে 1990, সর্বোচ্চ 95 সাল হবে। তো এর মধ্যে জন্ম। আর 1971 সালে আপনার মুক্তিযুদ্ধ হয়েছে। তারপরেও এদেরকে রাজাকার কেন বলা হয়, এটা তো যে বলবে জ্ঞানহীনতার পরিচয় দিবে। 71 সালে যুদ্ধ হয়েছে, তার 30 বছর পর যাদের জন্ম হয়েছে তাদেরকেও রাজাকার বলা হয়। তো কেন বলা হয়? তো এই প্রশ্নের যে জবাবটা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, এটা শুনে অনেক বুদ্ধিজীবীদেরও মাথা ঘুরে গেছে। এত সুন্দর একটা জবাব দিয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে ফজা পাগলা, বিএনপির ফজা পাগলা গতকালকে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে গালি দিয়েছে এবং রাজাকার, আলবদর, আল শামস এগুলো তো বলেছে, এর সাথে গালিও দিয়েছে। তো এই বিষয় নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। জামাত কি দেশে? জামাত তো হইল ইসলাম ধর্মের বিরোধী। আমি তো জামাতের আমিরকে বলছি, আপনি তো দেখতে দেখা যায় আমার দাদার মতো, কিন্তু আপনি তো আমার 10 বছরের ছোট। বসেন আমার সঙ্গে, ধর্মের একজন খাদেমদার হয়েছেন আসমান থেকে, বসেন আমার সঙ্গে। দলের নাম হলো জামাত, তারা হলো বিমুখ খারাপ বেঈমান। কিন্তু আমি হাত জোড় করে বলি, সন্ধ্যার সময় রাজাকারের বাচ্চারা ভোট দিয়ে না। আল্লাহর ভয় লাগে, দেশ থাকবে না, মানুষ থাকবে না, বিজ্ঞান থাকবে না, শিক্ষা থাকবে না। তো আজকে নুরুল ইসলাম সাদ্দাম ভাই কি জবাবটা দিয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো বেশি দেরি করুন না, চলুন আমরা জবাবের ভিডিওটা দেখে আসি। একজন প্রশ্ন করছেন, ছাত্র শিবিরকে মানুষ রাজাকার কেন বলে? ছাত্র শিবিরকে শহীদ কাফেলাও কেন বলা হয়? ছাত্র শিবিরের জুলাই আন্দোলনের আগ পর্যন্ত 234 জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে এই জমিন, এবং জুলাই আন্দোলনেও অসংখ্য ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের। এই জন্য এটাকে শহীদ কাফেলা বলা হয়। আর রাজাকার কেন বলে সে তো আপনারাই ভালো জানেন। আমাদেরকে যারা রাজাকার বলে, আমি শুনছি যে অপোনেন্ট পার্টির লোকজন যাদের সাথে আগে আমাদের খুব সখ্যতা ছিল, বন্ধুপতির, তারাই আমাদেরকে রাজাকার বলে। আমার জন্ম হচ্ছে 20-এর দশকে, আর আমারে বলে রাজাকার। আমার কিন্তু নাগরিকত্ব এই বাংলাদেশের, আমি জন্মগ্রহণ করছি এই বাংলাদেশে। ছাত্র শিবিরের সবাই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক না, অথবা পাকিস্তানের না। আর যারা আমাদেরকে রাজাকার বলে তাদের পাসপোর্ট, এরপরে ভিসা টিসা, এগুলো খোঁজ খবর করে দেখবেন, তারা হচ্ছে মূলত পাকিস্তানের নাগরিক ছিল। কারণ তখন বাংলাদেশ স্বাধীন হয় না। তো বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, তার আগে যাদের জন্মগ্রহণ তারা তো পাকিস্তানের নাগরিক। যে পাকিস্তানের নাগরিকরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানি, সহ্য করতে পারে না আমাদেরকে এইটা বলে। এর কারণটা হচ্ছে আমরা দিন ইসলামের কথা বলি, তাদের ওই ভাগায় কম পড়ে। আমাদের এক বন্ধুপ্রতিম সংগঠনের সাথে আমরা বললাম একদিন, বলতেছে ঢাকায় পাথর মেরে মানুষকে হত্যা করছে, আপনারা দেখছেন না? এখন আমরা এটা নিয়ে প্রচন্ড পরিমাণে প্রতিক্রিয়া দেখাইছি যে আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছো তোমরা। মিটফোর্টের সামনে যেভাবে পাথর দিয়ে নিজের দলের শ্রমিক মারো, কিন্তু এইভাবে মারবা কেন? তখন তারা এর প্রতিক্রিয়ায় আমাদেরকে রাজাকার, আলবদর, আশামস, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এইসব ট্যাগ দেওয়া শুরু করে দিচ্ছে। আমি তাদের একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই, তোমরা একটা অন্যায় করছো, আমরা প্রতিবাদ করছি, তোমরা আমাদেরকে উলট পালট কথা বলতেছো কেন? যে আপনারা এগুলো বলবেন কেন? আপনাদের কেউ মারা হয়েছে, আমাদের আমরা মারছি, তাতে কি হয়েছে? নিজেরা মারবে, যখনই আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে রাজাকার বলবে। অথচ এদের সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের পথ চলা, তখন আমরা রাজাকার ছিলাম না। তবে রাজাকারটা কি জন্য বলে এটা কি বুঝতে পারতেছেন আপনারা? রাসূলের সময় রাসূলকে বলা হইতো উনি হচ্ছে গণক, উনি হচ্ছে জাদুকর, উনি হচ্ছেন কবিয়াল। আল্লাহ রাসূলকে এগুলো বলতো, রাসূল খুব মন খারাপ করতো। রাসূলের এই প্রশ্নের তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসূলের কোনো উত্তর দিতেন না। উত্তরটা দিত আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলতো যে তোমার সাথে যে বন্ধুরা, সাথীরা রয়েছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তিনি পাগল নয়, তিনি গণক নয়, তিনি জাদুকর নয়। কে পাগল, গণক, জাদুকর অতি সত্বর তোমরা জানতে পারবা।
এগুলো কেন বলা হইতো? কারণ ইসলামকে দুর্বল করার জন্য ট্যাগিং দেয়। কারণ ইসলামী ছাত্র শিবিররা বলতে পারে না যে ওরা ধর্ষক। জুলাই পরবর্তী এখনো পর্যন্ত আমার কাছে 68টা রেকর্ড রয়েছে যেগুলো পত্রিকায় আসছে, তারা ধর্ষণের ঘটনা ঘটাইছে। নারীরা এই নারী কেলেঙ্কারির অভিযোগগুলো পেশ করছে এবং এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছে। এরপরে আমার জুলাই পরবর্তী এই পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে 169 জনকে হত্যা করছে তারা, নিজ দলের নেতাকর্মী মারামারি কাটাকাটি করে 169 জনকে তারা হত্যা করছে। এই যে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির হিসাব আর বলা লাগবে না, এগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান। এগুলো নিয়ে আমরা কথা বলি কেন? এগুলো আমরা কিছুই বলতে পারবো না। অন্যায় হবে চুপচাপ সহ্য করতে হবে, তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে, তাহলে আমরা ভালো। তখন আমাদের বলবে আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিকের সংজ্ঞা হচ্ছে দেশ লুটপাট করে বেনিয়াদের হাতে তুলে দেবে, কোনো কথা বলতে পারবা না, তাহলে তুমি দেশপ্রেমিক। আর যদি দেশের পক্ষে কথা বলো তাহলে তুমি রাজাকার। আওয়ামী লীগ তো আমাদেরকে রাজাকার বলতো, কিন্তু যখন জনগণের তোপের মুখে পড়ছে তখন হিন্দুস্তানে গিয়ে পলাইছে কেন? ওরা হিন্দুস্তানের দালাল ছিল, এ কারণেই দেশপ্রেমিকদের দ্বারা রাজাকার। এটা হচ্ছে কপাল পোড়া। আমরা তো কোনোদিন আমাদের নেতাকর্মীদেরকে শহীদ করা হয়েছে, আমরা তো পাকিস্তানে গিয়ে পলাই নাই, পাকিস্তানের পাসপোর্টও আমাদের নাই, পাকিস্তানে যাওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখি না, আমরা দিল্লিতেও যাই না, আমরা বাংলাদেশেই থাকি। এখানে বসে শহীদ হই, এখানে দেশের জন্য কথা বলি, জেল জুলুমের শিকার হই, কিন্তু দেশ ছাড়ি না। আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী। এইটা সহ্য হবে না যাদের, তারা ট্যাগিং এর রাজনীতি করবে। কারণ ইসলামী ছাত্র শিবিরকে শয়তানও এটা বলতে অপছন্দ করে যে এদেরকে বলবো ধর্ষক, এদেরকে বলবো রক কাটে। আমাদের বোনরা এখন আমাদেরকে বলে যে না, আপনাদের প্রোগ্রামে আইসা তো আমরা ওরকম কিছু দেখি না। তা শুনছি এগুলা কোথায় রক কাটে, শুনছি এটা চিটাগাং কাটে। তো চিটাগাংয়ে এসেও একই প্রশ্ন করে, বলছে শুনছি এটা রাজশাহী কাটে। রাজশাহীতে গিয়েও একই যখন প্রশ্ন করে, আমরা তো এখন বাংলাদেশে সব জায়গায় ঘুরি, সব জায়গায় একই প্রশ্ন করে। একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এটা তৈরি করছে। এটা কখন তৈরি করছে? এগুলো দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে দিল্লি স্টার, আর একটা হচ্ছে প্রথম আলো পত্রিকা। এই দুইটা হচ্ছে একটা এজেন্ডা নিয়ে 13 সালে একটা নিউজ করছে যে ইসলামী ছাত্র শিবিরের রক কাটে, তো এখানে কোনো নাম মেনশন করে নাই। আর বলছে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তা ছাত্র শিবিরের সাথে কি তাদের এত সখ্যতা যে আমাদের একজন রক কাটছে আর আমাদের কাউকে গ্রেপ্তার করে নাই, জেলে নেয় নাই, একটা রায়ও দিল না বাংলাদেশের 15 বছর ক্ষমতায় থাইকা? ছাত্র শিবিরের সাথে কি তাদের এত মজা মাস্তি ছিল নাকি? ছাত্র শিবিরকে তো দেখতেই পারতো না। আমাদের তো শহীদ করছে কাতারে কাতারে। আপনারা দেখছেন গুম কমিশনের রিপোর্টে, সেখানে একটা ছাত্র সংগঠনের তালিকা আসছে। গুম কমিশনের রিপোর্ট আপনারা দেখছেন, তালিকায় প্রথম নাম আসছে বিএমপির। সেখানে বিএমপি, ছাত্র দল, তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, মূল বিএমপি, এগুলো সব মিলে ঝিলে 35% গুমের শিকার। দ্বিতীয় অবস্থান দিছে একটা ছাত্র সংগঠন, নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, 31% গুমের ঘটনা সেখানে উল্লেখ করছে তারা। এরপরে আছে জামাত ইসলামী 25%। আর কোনো ছাত্র সংগঠন টোটাল লিস্টের মধ্যেই নাই গুমের ঘটনায়। একটা ছাত্র সংগঠনকে শেষ করার জন্য আয়নাঘর প্রস্তুত করছে, বিদেশে আমাদের ভাইদেরকে জোরপূর্বক যেতে বাধ্য করছে, শিক্ষা জীবন ধ্বংস করে ছাড়ছে। এরপরেও ইসলামী ছাত্র শিবির দমিত হয় নাই। 5 আগস্ট পরবর্তী প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বীর দর্পে মাজা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। জেল জুলুম, হামলা মামলা দিয়ে কখনো একটা আন্দোলনকে দমানো যায় না। আমাদেরকে রিমান্ডে নিছে, আমরা হাসি মুখে বরণ করছি। আমাদেরকে মারার হুমকি দিছে, ক্রস ফায়ার দিয়েছে আমাদের ভাইয়েরা। পুলিশের কাছে শুনছি জেলের ভিতরে বসে বলছে, ভাই আমি এখন থেকে আপনাদের পছন্দ করি, কারণ এক অভিযানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই অভিযানে আমি দেখলাম যে ভাইটাকে গুলি করে রাতে মেরে ফেলবে, তার আগে তাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি? সে শুধু শেষ ইচ্ছার কথা বলছে, ভাই আমার একটু 2 রাকাত নামাজ পড়তে দেন, আমার আর কিছু দরকার নাই। 2 রাকাত নামাজ পড়তে না দিয়ে বরং লাথি গুতা মারছে, গালিগালাজ দিছে, এরপরে তাকে গুলি করে হত্যা করে ফেলছে। এরকম ছিল আমাদের হিস্ট্রি। এগুলো আমরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই প্রস্তুতি গ্রহণ করি। আমরা জানি বিপ্লবের নাম হচ্ছে জীবন দেয়া, বিপ্লবের নাম কুসুমাস্তীন জীবনযাপন করা নয়। যখন কেউ পরিবর্তনের সংজ্ঞায়ন করে, যখন কেউ বিপ্লবের কথা বলে, যখন কেউ সমাজের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে, বাতিল শক্তি তাদের বিরুদ্ধে লাগবে, তাদেরকে হত্যা করবে। আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে যারা পারে তাদের নামই হচ্ছে বিপ্লবী। ইসলামী ছাত্র শিবির জীবন দিতে শিখছে, জীবন দিতে পছন্দ করে বিধায় বাংলাদেশে তারা সার্ভাইভ করেছে, টিকে আছে। অন্যদের অস্তিত্ব থাকবে না, কারণ তারা নিজেদের উৎকর্ষ পাওয়ার জন্যই এই রাজনীতিগুলো করে। যখন কিছু পাওয়ার জন্য করে, যখন কিছু পায় না তখন এই রাজনীতি নিয়ে আগুন ধরায় দেয়, নিজের দলের মানুষকে গুলি করে মেরে ফেলে। এ কেমন রাজনীতি? এই ভয়ঙ্কর রাজনীতি 5 আগস্টের পর থেকে ধ্বংস হয়ে গিয়েছে, এগুলো আর চলবে না।
সুপ্রিয় দর্শক, আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের জবাবের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।